যে আমি আমার হাতে থাকা সিঁদুর সব কিছু ফেলে দিয়েছি, সিঁদুর পড়ি না। একটা নারীর তো হরণ হয়ে গেলে পরে তার কোনো দাম থাকে না। অনন্ত রায় নিজেই কি জানে না যে একটা নারীর বিয়ে হয়ে গেলে তার স্বামী সংসার আছে, তাই না? তাকে হ্যাঁ, তাকে স্পর্শ করাটাই অন্যায়। কোন অধিকারে সে ডাকার পরে আমার সঙ্গে এমন বেবিচার করলো? হ্যাঁ, কিসের প্রেম প্রীতি ওনার? হুট করে কোথায় উনি আর কোথায় আমি? কোথা থেকে জাগলো? এই ঘটনা ঘটার পর থেকে নিজের শাখা না পড়ি না তো, আমি শাখা সিঁদুর ত্যাগ করছি তো। এই ঘটনার পর তাহলে দেখি কত বড় বেদনা নিয়ে বাঁচি আছে। দণ্ডবোধ। আজকে আমি আছ বামুনহাট লাউচাপড়া গ্রাম। তো এই গ্রামত যে মই আটছং সেটা হচ্ছে এই ভূখণ্ডের যে মহারাজ অনন্ত রায় তার বিরুদ্ধে যে আইনি লড়াইটা লড়িত হচ্ছে দীর্ঘদিন থাকিয়া 2011 সাল থেকে আজকে প্রায় 2024 সাল। এই যে দীর্ঘ সময় থেকে যে আইনি লড়াইটা লড়িত হচ্ছে, বা এক কথায় অনন্ত রায়ের দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত, বা যে পরিবারটা একদম সর্বশান্ত হয়ে গেছে সেই পরিবারটার বা সেই বাড়িটাতে আজকে আমি আসছি। এবং আজকে এতদিন হয়ে গেল সেইভাবে কোনো আইনি সুবিধা বা আইনের মধ্য দিয়ে ন্যায় বিচার পাওয়ার ধরে নাই। তো সেই কেসটা কোন পর্যায়ে কীভাবে আসে নাই, এবং এই যে অনন্ত রায়ের সাথে যে এই মার যে আইনি লড়াই, সেটা হয়তো তোমরা খুবই কম সংখ্যক মানুষই জানেন। তো আজকে আমরা সরাসরি শুনে নেব কী ব্যাপারে এই আইনি লড়াই, আর সেই বিচারটা পাওয়ার ধরে নেই কে, আর বিচার না পালেই বা এই মার প্রতিক্রিয়া কী হবে, সেইগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এই যে মাওয়াটা আছে বগলাতে, তোমার ওই যে অনন্ত মহারাজের সাথে যে তোমার যে আইনি লড়াইটা, সেই লড়াইটা বর্তমান কোন পর্যায়ে, কোন অবস্থাতে আছে? বর্তমান অবস্থায় কোর্ট থেকে তো পুলিশ হেফাজতে আছে। এখন পুলিশ ওটা ভেরিফাই করবে, করে তারপরে ওনাকে ইয়ে দেবে আমাদেরকে। ওই অবস্থায় আছে, প্রায় 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আসে নাই, হয়তো আসবে। তো বিষয়টা হচ্ছে এতদিন হয়ে গেল কোনো ন্যায্য বিচার পাওয়ার ধরেন নাই না। তো সেই জায়গায় আজকে এই সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে তোমরা কি এই কোচবিহারের মানুষের উদ্দেশ্যে কিছু করবেন? হ্যাঁ, কুচবিহার মানুষের উদ্দেশ্যে তো বলার অনেক কথাই আছে। তার মধ্যে আমি আমি যাকে মহারাজ অনন্ত বলে বা মহারাজ বলে, আমি তেমন কিছুই ওনাকে মনে করি না। হ্যাঁ, মনে করি না, পূর্বেও করি নাই, এখনও আমি মনে করি না। কিন্তু আমার কাছে উনি দোষী, একটা অত্যাচারই বলবো আমি। কেননা হঠাৎ পরিচয়, একটা কৃষ্টির মাধ্যমে আমার সঙ্গে পরিচয় হয়। ওটা পুটিমারিতে যে অনুষ্ঠান হলো না, হ্যাঁ, দিনহাটা পুটিমারিতে যে অনুষ্ঠান হয়, তাতে আমি একটা নাট্যাভিনয় বানাই, রামচন্দ্রের ভরত মিলন, রাম ভরতের মিলন। ওইটা ভিডিও ক্যাসেট হয়, তারপরে উনি দেখেন, তারপরে আমাদেরকে ডাকেন। ডাকার পরে আমি আমার পরিবারের আমার স্বামীকে নিয়ে যাই। যাওয়ার পরেই উনি আমার সঙ্গে বেবিচার করলেন। হ্যাঁ, আর সবখানে আমি এই কেসে বা সব থানায় সব কিছু এই অভিযোগগুলো জানাইছি। ওনার এইরকম ব্যবহারে আমি খুব দুঃখিত, এবং আমি বিচার অনেকখানে চাচ্ছি। প্রথমে আমি কোতোয়ালি থানায় গেছি। কোতোয়ালি থানায়? হ্যাঁ, সেখানেও আমার বিচার হলো না, ন্যায় বিচার পেলাম না। তারপরে আমি কুচবিহার এসপি থানায় গেলাম, সেখানেও আমার বিচার হলো না। তারপরে আমি ওই যে নারী কমিশনার, ওনার কাছে গেলাম, সেখানে হ্যাঁ তারা বিচার করলো। সেটা আসামে থাকে বলে আসাম মাধ্যমে ওখানে নিউ বঙ্গাইতে পুলিশ থানায় আসলো। সেই কেসটা আবার ওখান থেকে কোর্টে গেল, কাজলগাঁও কোর্টে, এখনও সেই কেস চলছে। কিন্তু আমি
এখন পর্যন্ত বিচার পাই নাই। তাই এখন আমি বিচার চাই যে আমার কুচবিহারবাসী সবাই এই ন্যায় বিচার করুক এবং একজন অত্যাচারী সেটা প্রমাণ হয়ে যাক সে অত্যাচার করছে আমার উপরে, একটা নারী অত্যাচার করছে, যার জন্যই তো কেসটা আমি করছি। এমনিতে কেউ করবে না। হ্যাঁ, আর যদি আমি মিথ্যা বলে থাকি তা ওনার কি মান সম্মান বলতে কোনো ভ্রুক্ষেপ নাই নাকি? হ্যাঁ, মান সম্মান বলতে ভ্রুক্ষেপ নাই? যে একজন মহিলা আমার নামে এরকম কেসের উপর কেস দাবাচ্ছে, আমি কেন বসে থাকবো? উনি তো সরাসরি আমার কাছে প্রতিকার করতে আসতেই পারেন, তাই না? নতুবা আইনভাবিক ব্যবস্থা উনিও নিতে পারেন। আমি বর্তমানে তো উনি আবার বিজেপি রাজ্যসভার সাংসদ। হ্যাঁ, সেই জায়গায় আমার প্রশ্ন এই জায়গায় নগেন্দ্রনাথ রায়ের ওখানে যে আপনার বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ নিয়ে একদম আইনের দ্বারস্থ হয়েছে, তো আপনি যদি অপরাধ নাই করে থাকেন, মানে উপিন ধরার উদ্দেশ্যে আমি কথা দিচ্ছ, যদি অপরাধ তুই নাই করে থাকিস তাহলে তুই ফির পদক্ষেপ নিয়ে ধরিস নাই কে? মানহানির মামলা কে করে ধরিস নাই? তো এর তাৎক্ষণিক আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা করে পাই তুই নিশ্চয় অপরাধ করছিস, যদিও বিচার আইন ব্যবস্থা, দেশের আইন ব্যবস্থা আছে, বিচার বিভাগ আছে, বিচার ওরাই করবে, তবুও আমরা এটা ধরে নিতেই পারি তার মানে তুই অপরাধ করছিস। কিন্তু এই যে আমার মত আর কি, হ্যাঁ ঠিকই আছে। আবার আমি এই প্রতিকার করার জন্য ওনার যে নতুন বলে রাজবাড়ি বানাইলো বড়গিলায়, সেখানে আমি যে আক্রমণ করি, আমি যাবা মাত্র এই দরজায় আমি দাঁড়াতেই ওই দরজা দিয়ে পালিয়ে যায় এই অনন্ত রায়। মহারাজে পালায় কেন? মানে মহারাজ কে পালায়? এখন পালায়, আমার সামনে আসে না। তখন সেখানে পুলিশকে ইনফরমেশন করে, পুলিশ আসে, পুলিশ এসে আমাকে বলে যে আপনাকে কাকে চাই? যে মহারাজ অনন্ত রায় নাকি রাজা, ওনাকেই আমার চাই, যে উনি বাড়িতে নাই। তারপরে আমি বললাম যে বাড়িতে নাই, আসবে তো, বাড়িতে তো ওনার। তারপরে অপেক্ষা করে আছি সন্ধ্যা 6টা থেকে 7টা 8টা 9টা পর্যন্ত অপেক্ষায় আছি। তখন পুন্ডিবাড়ির ফাঁড়ির আইও আমাকে ডাকে যে আপনি আইন নিজের হাতে নেবেন না, আপনি এখানে আসেন। তো আমি ওখানে আর অপেক্ষা না করে সেখানে যাই। এবার পুন্ডিবাড়ি থানাও আমাকে আর কোনো বিচার করলেন না। তারপরে সেখান থেকে তোমার যে অভিযোগ, তোমার কথাগুলো আমরা শুনছিল। হ্যাঁ শুনছে। আচ্ছা, শোনার পরে কি অভিযোগ দেওয়া ছিল? হ্যাঁ, শোনার পরে কোনো কিছু পদক্ষেপ নিল না। তারপরে আমি একদম চলে যাই ওই যে উমেন কমিশনারের কাছে। আচ্ছা, সেখানে এই পর্যন্ত চলছে। হ্যাঁ, তো আমি এটা জানতে চাই যে ভারত সরকার প্রধানমন্ত্রীর কাছে আমি এই আবেদন জানাইছি। আমার দেশের প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করছেন? হ্যাঁ, তারপরে আমার মুখ্যমন্ত্রীর কাছেও আমি আবেদন করছি। হ্যাঁ, সেই পেপারসগুলো তো আছেই। রিসিভ কপি। তারপরে আমাদের পার্থপ্রতিম না এমপি ছিল আগে, এমপি ছিল। হ্যাঁ, এমপি থাকাকালীনে ওনার হাতে, ওনার ওই যে চেম্বার ওনার হাতেই দিয়ে আসছি, কিন্তু কোনো রকম প্রতিকার আমি পাই নাই। বা ওরা তোমরা এই সুবিচার পান, যাতে সুবিচারটা পায় এটা নিয়ে কাউ তোমার পার্শ্বদাসী দাঁড়ায় নাই না, এই যাবৎ কাউ দাঁড়ায় নাই। তো এই জায়গায় একটা মানে কিছু কথা বল তোমার। তো ওর সংগঠনের যে তোমরা ঢুকলেন সেটা হচ্ছে তোমার ওই কৃষ্টির মধ্য দিয়ে ঢুকলেন। আমি এই সমস্ত সংগঠন কিছু করি নাই। আচ্ছা, করি নাই। আমরা আগের থেকে আমাদের বাড়িতে যে ওই দিক দিয়ে একটা গানের চর্চা ছিল বা আছে, ফ্যামিলিটা একটু উন্নত মানের, যেহেতু একজন সেন্ট্রাল বাহিনীর হ্যাঁ ছিল। আমার ছেলে নিজে তবলছি, আমার 2 মেয়ে গানের পরীক্ষা দেয়। আর এই হিসেবে আমরা ওই কৃষ্টিতে দেখে আঞ্চলিক যে অনুষ্ঠান হতো না, সেখানে আমি ওই একটা নাটিকেটি বানাই, নাট্যাভিনয়। এই রাম ভরতের মিলন। আর ওইটা নিয়েই আমাদেরকে বললো যে আঞ্চলিক অনুষ্ঠান শেষ হয়ে গেছে, পুটিমারিতে আসো বড় চিলারায়পুরে গ্রামে। তখন এখানকার যারা গেছে তাদের সঙ্গে আমরা যাই। আর সেখানে যাওয়ার পর যখন ভিডিও ক্যাসেট হয়, আর তখনই এই অনন্ত রায় ওখানে ওই ভিডিও ক্যাসেট দেখার পরে বলে মাস্টার কে দেখবে, রামায়ণের মাস্টার কেই দেখবে। এভাবে কাকুতি মিনতি কম করে হলেও 10 জন
একের পর এক মাস পরে 2 মাস পরে 10 ব্যক্তি এসে আমাদেরকে বলে, আমাকে বলে যে আপনাকে যাইতে বলছে কৃষ্টির মাস্টার, আপনি রামায়ণের মাস্টার। তো তখন আমি বলি কিসের আবার এটা কেমন কথা, রামায়ণের মাস্টার বাল্মীকি, আমি কেন রামায়ণের মাস্টার হইতে যাবে, লেখক ছিলেন, আমি কোনো রামায়ণের মাস্টার টাস্টার না। আমাকে কে দেখতে বলে যে বঙ্গাইগাঁওয়ে অনন্ত রায় আমাদের গুরুজি। আমি কে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু সব হয়ে গেছে, আমার কোনো গুরুজি ফুরুজির দরকার হবে না। তারপরে একের পর এক এমন করতে করতে এই যে বাঘমারি শৈলেন, ও আসে একেবারে কান্নাকাটি, যে না গেলে আমাকে ওখানে ঢুকতেই দেয় না, আমার পথ থেকে খারিজ করে দেবে, আপনারা একবার যা দর্শন করে আসেন। এই অনুরোধ সহ্য করে না পাইয়া আমি, আমার স্বামী এবং আরও 2 জন ব্যক্তি সেখানে যাই। যাওয়ার পরে এখন অনেকজন লোকজন আসে, সবাই রাত্রিবেলায় চলে গেল, সকালবেলা কিছু গেল, নিবঙ্গাইতে গাড়ি ধরে আর যায়। এবার আমার স্বামী আর ওই বাকি শৈলান আর একজন যে আমার সাথে গেছে মণ্ডল, ওদেরকে সকালবেলা বাজারে পাঠিয়ে দিল, আর উনি পূজায় বসলেন। এখন আমি মহিলা কি করব, বাড়ি ছেড়ে তো যাইতেও পাই না। এবার উনি গেটটা বন্ধ করে দিয়েছে, পূজায় বসলেন, পূজা সাঙ্গ হলো, আমাকে কাছে ডাকলেন। ওই একা বাড়িতে আমি আর ওনার সঙ্গে পেরে উঠতে পারি, এইরকম বদতামিজ এই অনন্ত। এই জন্যে আমি কোনো সংগঠন করি না, ওদের সংগঠন করে না, মানে সেই দিনেই এই ঘটনা, এই ব্যাঘাত পড়ে, এই মর্মদায়ক বেদনাদায়ক ঘটনাটা ঘটে। সেই থেকে আমি আমার হাতে থাকা সিঁদুর সব কিছু ফেলে দিয়েছি, সিঁদুর পড়ি না। একটা নারী তো হরণ হয়ে গেলে পরে তার কোনো দাম থাকে না। এই জায়গাতে একটা তোমার কথা কইন, মানে নিশ্চয় অনেক মানুষের অনেক মানে আমি দেখির পেয়েছ, এই সরকার যদি না পড়ে তাহলে আমি ভাত খাই না, অনেক দেখির পেয়েছ রুটি খেয়েছিল, আবার যখন পরিবর্তন হয় তখন নিয়ে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে। তো তোমার সাথে যে এই ধরনের ঘটনা ঘটছে, তা তোমার কি এই ধরনের কোনো প্রতিজ্ঞা আছে যে যতদিন না পর্যন্ত তুমি ন্যায় বিচার হবেন ততদিনে একটা প্রতিজ্ঞা মনে মনে, এমন কোনো প্রতিজ্ঞা আছে তোমার? এখানে দ্রৌপদী তো দুর্যোধনের ধ্বংসই চাইছে, এটা কি প্রতিজ্ঞা নয়? প্রতিজ্ঞা, হ্যাঁ, তাই না? আর সেজন্য তো নাকি ওই চুল পর্যন্ত বাঁধে নাই। তো এইখানেও সেই ঘটনা। অনন্ত রায় নিজেই কি জানে না যে একটা নারীর বিয়ে হয়ে গেলে তার স্বামী সংসার আছে, তাই না? তাকে হ্যাঁ, তাকে স্পর্শ করাটাই অন্যায়। কোন অধিকারে সে ডাকার পরে আমার সঙ্গে এমন বেবিচার করলো? হ্যাঁ, কিসের প্রেম প্রীতি ওনার? হুট করে কোথায় উনি আর কোথায় আমি, কোথা থেকে জাগলো? নাই পরিচয়, নাই কোনো একদিনের অনুষ্ঠান দেখা এবং আমাকে ডেকে নিয়ে গেল। হ্যাঁ, কোথা থেকে এই প্রীতির আবির্ভাব ঘটলো? আর সেখানে আমার স্বামী যে অমল চন্দ্র বর্মন, ওনাকে আমি মেইন দোষী করছি বা করব। কেন আমাকে এমন একটা বেবিচারির কাছে নিয়ে যাওয়া? কিসের তোমার গুরু? তুমি করো, আমার কোনো গুরু ফুরুর প্রয়োজন নাই, তাই না? একটা গানের যদি রামায়ণের মাস্টারকে দেখতে চান, তো মাস্টারকে মাস্টার মর্যাদা কেন দেওয়া হলো না? গুরু কেন আমি সেই মর্যাদা পেলাম না? হ্যাঁ, আর সেই ছাত্রের কাছে আমাকে কি বলে এটাকে, সেই গুরু ছিল তাহলে? হ্যাঁ, এটা কি হলো? তুমি রামায়ণের মাস্টার দেখার জন্য এত অভিলাষা? হ্যাঁ, তাহলে এই পুরা কুচবিহার ভূখণ্ডের মধ্যে যদি আমি রামায়ণের মাস্টার নামে খ্যাত হইতাম, তুমি যদি স্বীকৃতি দিতা, আমাকে একটা পুরস্কৃত করতা, তবেই তোমার নাম দাম বাড়ত। সম্মানটা যদি সেই উপযুক্ত সম্মানটা ওর কাছ থেকে পালন হয়। কিন্তু এটা কি করলো? এটা কি বর্বরতা? বর্বরতা তো এটা কিসের বর্বরতা? যাক তোমাদের তাহলে তোমরা দেখির পেলেন, যাক ভগবান বলে সম্বোধন করে এই জায়গার মানুষ। হ্যাঁ, আজকে একটা মহিলা নিজের সম্বন্ধে এই কথাগুলো কোনোদিনও কয় না, তাহলে কত বড় আঘাত পাওয়ার পরে আজকে এই কথাগুলো, যেহেতু বিচারের ব্যবস্থার মধ্য দিয়ে সুবিচার পাওয়ার ধরে নাই, সেহেতু কোচবিহারের মানুষ তথা দেশের মানুষের মধ্য আজকের এই সামাজিক মাধ্যমের মধ্য দিয়া তোমারগুলোর উদ্দেশ্যে এই কথাগুলো কনেছি, তোমারগুলোর বিষয়টা অবগত হওয়ার পান। সবাই শুনছেন একটা মানে মামলা চলছে, সেই মামলার
যে গুরু রহস্য, সেটা আজকে তোমরা শুনে পেলেন। তোমার ওইটা নিয়ে আমি কথা, এমন কোনো প্রতিজ্ঞা আছে নাকি তোমার? হ্যাঁ, ওই যে বললাম না যে যদি দ্রৌপদী সেটা প্রতিজ্ঞা মনে করো প্রতিজ্ঞাই, আবার ধ্বংস চাওয়া মনে করো ধ্বংসই, তাই না? আমি আজকে যদি মিথ্যা কথা বলি তাহলে আমার প্রতিজ্ঞা সে করুক, এটাও আমি চাই যে আমি নির্দোষী, আমার নামে এটা এটা করা হলো কেন, এমন বিচার তো সংবিধান মাফিক আইন করবে, আইন তো আইনের পথে চলবে, তাই না? না, এই জায়গায় মই একটা শুনে পেয়েছি যে তোমার নাকি প্রতিজ্ঞা আছে, আর সেটা হচ্ছে ওই যে যতদিন না পর্যন্ত ন্যায় বিচার পাবেন ততদিন না পর্যন্ত তোমার যে হাতের শাখা বা সিঁদুর তুমি পরিধান করবেন না। এটা কতটা সত্য? এটা 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 বলা বাহুল্য, কে বা কাহারা বলছে, কিন্তু আমার কথা এটাই যে হারিয়ে যাওয়া বস্তু কখনো ফিরিয়ে দিতে পারে না কেউ। অনন্তরায় কাঠগড়ায় যাবে, অনন্তরায় জেলে যাবে, তাতে আমার নারীত্ব ফিরে আসবে না, না না না, তাই না? আমি যে জায়গায় আছি আমি সে জায়গায় নাই, এতদিন অন্যরা হলে ছুঁইছাইটি করতো, তাই না? টিকে থাকতে পারে না, পারে না, কিন্তু আমি প্রতীক্ষা করছি ন্যায় বিচার, ন্যায় বিচার, অপরাধের সাজা। এই ধরনের যে দৃঢ় মানসিকতা, হ্যাঁ, আজকে প্রথম দেখির পথ হচ্ছে এই ধরনের লড়াই। ওই দেখির পেছন বিগত দিনত এই মুহূর্তে মোর নামটা মনে পড়ি ধরে নাই, লড়াই করি যা, তারপরে কিন্তু সেই লড়াই হার মানে মরি যায় মেয়েটা, দিল্লির ঘটনা সম্ভবত। কিন্তু সেই জায়গায় আজকে যে মাও, এ মাও কিন্তু ওই ধরনের কোনো রাস্তা বাসি নেয় নাই, লড়াই চলে যাওয়া হচ্ছে। আজ পর্যন্ত যদিও কাওয়ালাং সঙ্গ দেয় নাই, তারপরেও একাই লড়াইটা চলে যাওয়া হচ্ছে। তো এবার যদি আমরাগুলো এই মাকে সঙ্গ দেই, তাহলে অবশ্যই মায়ের যে অন্যায় হয়েছে মার সাথে, তাহলে অবশ্যই আমরা সেই ন্যায় বিচার পাবো। আর এইটাই আজকে মোর মা বা অন্য কারো মা, সবার মা তো মাই হয়। তো সেই মায়ের উপরে যখন অত্যাচার হয়, তখন পুত্র সন্তানের ঘর চুপ থাকাটা এটা তাহলে মানে কাপুরুষের পরিচয়, বা মাতৃক গর্ভ থেকে মনে উৎপত্তি হয় না, এই ধরনের মনে হয়। তো আমি অনুরোধ করি এটা নিয়ে একটু সবাই সোচ্চার হও এবং এই মার পাশদাসী দাঁড়ান, যাতে সুবিচার পায়। আজকে তো দেখিয়ে পালেন মা কইল যে এই ঘটনা ঘটার পর থেকে নিজের শাখা না পড়ি না, তো আমি শাখা শুধু ত্যাগ করছি। তো এই ঘটনার পর তাহলে দেখি কত বড় বেদনা নিয়ে বাঁচি আছে। এই রাজবংশে জন্মগ্রহণ করার পরে যদি আমি এরকম ব্যভিচার করে, ক্ষত্রিয় বংশের মানুষ হয়ে যদি এই ব্যভিচারের সামনা হয়ে গেছি, এবার যদি তার প্রতিকার না করে আমি মরেও যাই, শান্তি পাবো না। এই জন্য আমি আশাবাদী। আবার এইবার আমি এই সরকারের প্রতি বিশেষ আমার আবেদন, আমার ন্যায় বিচার করুক রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, দুই সরকারের। হ্যাঁ, বিশেষ করে বিজেপি সরকারের উদ্দেশ্যে গুরুত্বটা বেশি দিয়ে কোয়া হবে। হ্যাঁ, কারণ তোমরাই যেহেতু ওই লোকটাকে রাজ্যসভার সাংসদ বানাইছো। হ্যাঁ, কেমন লোক সাংসদ বানালেন? সামান্য সব জায়গার থাকি 4টা লোক নিয়ে যা পালা করে, আর সেই লোকগুলোর ভোটের আশায়, যাতে ভোট পান, সেই ভোটের আশায় ওই লোকটাকে সাংসদ বানালেন। একবার ওই লোকটার সম্বন্ধে খোঁজ খবর নিলেন না, তো সেই ভোট ব্যাংক থাকবে না। তো সেই কেন্দ্র সরকারের উদ্দেশ্যে আমি কথা দিচ্ছি, ওর সেই ভোট ব্যাংক থাকবে না। কারণ আমরাগুলা এই মার সন্তান, আমরাগুলা এখন জাগিয়ে উঠছি, আর ওর মুখোশ এইভাবে আমরা খুলবো, আর আমরা ন্যায় বিচার আদায় করবো। হ্যাঁ, তোমরা বাধ্য থাকা হবে, তোমার ন্যায় বিচার। তোমরা যদি বসে থাকো তাহলে কুপুত্র কুলিয়ার কণ্ঠক হয়ে থাকবেন না। আমরাও চাই না, দেখো মা, আমরাও চাই না আমার সমাজত যা জাতি করে ডোটায়, জাতি সর্বনাশ করে, জাতির মানুষের এইভাবে সর্বনাশ করে। আমরাও চাই না আমার সমাজত এই ধরনের একটা ব্যভিচার, লম্পট চরিত্রের মানুষ বাঁচি থাক। ওই যে নজরুল, আমাদের কবি নজরুল বলে নাই, জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়ে খেলছে জুয়া। এই অনন্তরায়কে আগে ঠিকঠাক করে ধুইতে হবে। এ জাতের নামের কলঙ্ক, এ বজ্জাতি করছে, ওর প্রতিকারটাই আমার প্রধান উদ্দেশ্য। আর সাথে সাথে কোচবিহারের মানুষের উদ্দেশ্য করেন, আজকে যেমন এই মাগ নিয়ে গেছে কায়, ওনার স্বামী নিয়ে গেছে, হ্যাঁ, তো ঠিক সেই রূপ একই ভুলটা
হ্যাঁ আমার কোচবিহারের বিভিন্ন জায়গার মানুষ তোমরা করে দিচ্ছেন। আজকে কর গেলে আঘাত লাগে, বুকটা ভাঙি যায়। আজকে গাবুর গাবুর বেটি গানিয়া ওরটে ওই রাজবাড়ির থন শিক্ষা দেয় বলে উমে না, কৃষ্টি ডালে নিয়ে যাচ্ছন। একটা বড় ভেতরের খবরটা নিয়ে দেখেন তো, তোমার বেটি কি ঠিক আছে, তোমার ভাস্তি ঠিক আছে, খবরটা নিয়ে দেখেন। আরে আজকে এই কথাগুলো কে কথা হচ্ছি, পথ ভিতরের রহস্য ভিতরের খবর আমারগুলোর কারণ আসে দেখি কথা হচ্ছি, কিন্তু সবাই সেটা মুখ বুঝি সহ্য করে, কিন্তু আমরাগুলো সেটা মানে নিয়ে পাওয়ার ধরি নাই। এত বড় অন্যায়, ওই যে মা যেটা বল জাতের নামে বদজাতি, এটা আমরা মানে নিয়ে পাওয়ার ধরি নাই। করিম আমার অনুরোধ করিম, আমার মানুষগুলা যুব সমাজকে অনুরোধ করিম যে আর কোনো বোন, আর কোনো ভাস্তি বা আর কোনো কাউ যাতে ওই রাজবাড়ি নিয়ে যে নাচ হয়। ওইটা দৃঢ়তার সাথে কইম, যে মহিলাগুলা যে মেয়েগুলা রাজবাড়ির থয় একটাও ঠিক নেই। এত বড় অভিযোগ মই করলাম, একটা দৃঢ়তার সাথে করলাম, কারণ সব কিছু জানি এগুলা। এখানে পথ, ও একটা পদের মালা পরিয়ে দিত সবাইকে, আর এই পথ যেন তারা কোথাও পায় নাই। যে পথ দিয়ে গেলে পরে গাড্ডায় পড়তে হয়, সে পথ একের পর এক গলায় ফাটিয়ে দিত। আজকে মা দেখো, তোমরা যে লড়াইটা লড়ে ধরছেন, তোমার ভিতরে সেই শিক্ষার আলোটা আছে জন্যে মোর তোমার কথাবার্তা শুনেই মোর মনে হচ্ছে তোমার ভিতরে সেই শিক্ষা, উপযুক্ত শিক্ষার আলোটা আছে জন্যে এই লড়াইটা তোমরা লড়ে ধরছেন, আর এই অপরাধের শাস্তির জন্য আহ্বান করে দিচ্ছেন, কাতর আহ্বান করে দিচ্ছেন। কিন্তু এই ধরনের ঘটনা হাজার হাজার মা বোনের সাথে ঘটাইছে উমায়, কিন্তু সেই মা বোনগুলা চোখলজ্জা মুখলজ্জায় আজকে মুখ খুলির পথ ধরে নাই। ওর বিরুদ্ধে টু করার কারণ সম্মানের ভয়। সম্মান না, গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের ব্লক কমিটির স্তরে কতগুলোকে রাখিয়ে তাদের বাড়িতে যা কিছু করা যায়, কেন্দ্র কমিটিতে তাদের মালা পরিয়ে দিয়ে অনেক আয়ত্তে নেওয়া যায় পরিবারটাকে করে। এর সিস্টেম এইটাই, অঞ্চল কমিটি, ব্লক কমিটি, কেন্দ্র কমিটি, সবগুলা কমিটির মালা গাঁথাইয়া ও একলাই অনন্ত। আর এই মালাগুলা হ্যাঁ নারীকেও পড়াইবে, পুরুষকেও পড়াবে। হ্যাঁ, আজকে এত বড় ভাষা ব্যবহার করতে ইচ্ছে করে, যেটাকে ইডিয়েট বা ইংলিশে লনসেন্স, এগুলো ওর কাছে পাত্তা পায় না। আরো যদি উন্নত মানের কিছু থাকতো ওগুলো ব্যবহার করা লাগে। তা এত বড় জঘন্য মালাধারী, আর ওই মালাধারীর বিচার যদি আদালত করে তবেই বুঝবো এই ভূখণ্ডে আইন ব্যবস্থা বিচার বলে কোনো জিনিস। হ্যাঁ, আবার একই রাজবংশে অনন্ত যদি জন্মগ্রহণ করছে, আর একই রাজবংশে ক্ষত্রিয় বংশে আমিও জন্মগ্রহণ করছি, উনি পুরুষ আমি নারী, নারীর নারীত্বকে দিতেই হবে। মানে ইয়ার দিতে মানে কি, সেটা তো মানে ইয়ার খেসারত দেওয়া খাবে। হ্যাঁ, এর খেসারত দিতে হবে। হ্যাঁ, আর যেটা আমি বারবার কম, ওই মরি যে ভগবান বিচার করবে এটা হয় না। এর এতটা ইয়ের বিচার হওয়া দরকার পড়ছে। আমি এত বড় একটা অপরাধী, এর বিচার এই ভূখণ্ডতে এর জীবিত থাকাতেই হওয়া উচিত। আর যদি মনে করেন তোমরা উচিত, তাহলে সবাই একটু সাড়া দাও। ওই মরি গেলে কিন্তু এর বিচার হল না, কারণ এটা বেশি দিন বাঁচবে না। আর তাই আমি বাঁচি থাকতে যেন এর বিচার হয়, এবং দেশের আইন ব্যবস্থার বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যেন আমি সাজা পায়। তো সেটা যাতে হয়, একটু সবাই সোচ্চার হোক, এর উপযুক্ত বিচারটা হোক। তো এই ধরনের যে মানুষগুলোর সাথে উমায় এই অত্যাচার করছে, এই নির্যাতন করছে যে মা বোনগুলোর সাথে, তো এমন সবাই হয়তো লোকলজ্জা চোখলজ্জা ভয় পায় না, সবাই কিছু কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রম মা বোনগুলা ধীরে ধীরে তোমারগুলোর সামনে নিয়ে আসবো, ইয়ার উপযুক্ত শাস্তির পাওয়ার পরিবেশটা তৈরি করবো। আর সেটা তখনই সম্ভব হবে তোমারগুলার সহযোগিতা যদি আমরা পাই, তোমারগুলার সাপোর্ট যদি আমরা পাই, তাহলে সেই পরিবেশটা তৈরি করিয়া উচিত শিক্ষা আমরা দিয়ে পাবো। তোমরা শুনলেন এলাং সব কিছু শোনা তোমার শেষ হয় নাই, আরও বাকি আছে। তো আগামীকাল বা আইসিয়া কালই সন্ধ্যা 7টার সময় পার্ট 2 আপলোড দেওয়া হবে। আমি আশা রাখি তোমরা সেই পার্ট 2ও দেখবেন। ধন্যবাদ।